আজ থেকে প্রায় 1000 বছর আগে এক দেশে এক রাজা ছিলেন। সেই রাজার ছিল 5 রানী, বড় রানী, মেজ রানী, সেজ রানী, 9 রানী আর ছোট রানী। রাজার মস্ত বড় রাজ্য, প্রকাণ্ড রাজবাড়ি, হাতি ঘোড়া, প্রচুর ধনসম্পত্তি ছিল। কিন্তু তার মনে কোনো সুখ ছিল না। 5টা রানী থাকা সত্ত্বেও তার কোনো সন্তান ছিল না। তাই তিনি মনে দুঃখে দিন কাটাতেন। আমার এই রাজ্যপাট কে দেখবে ভগবান? সন্তান সুখ কি আমি কোনো দিনও পাবো না? একদিন 7 রানী মিলে যখন মন্দিরে পুজো করছিলেন, তখন এক সাধু সেখানে আসেন আর বলেন, তোমাদের মধ্যে বড় রানী কে? এই যে সাধু বাবা, আমি। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলুন? এই নাও আপেল। কাল সূর্য ওঠার পর স্নান করে 5 রানী মিলে এই ফল ভাগ করে খাবে। তাহলে খুব শীঘ্রই পুত্র সন্তানের মুখ দেখবে তোমরা। ধন্যবাদ সাধু বাবা। এরপর সব রানী স্নান করে এসে ফল খেতে লাগলো। কিন্তু ছোট রানী কাপড় বদলাতে গিয়ে দেরি করে ফেলল। সে এসে দেখলো বাকি 4 রানী মিলে সব আপেলটাই শেষ করে ফেলেছে। এ কি? তোমরা 4 জনে মিলে সব আপেলটা খেয়ে নিলে? আমার জন্য একটু রাখলে না? পর্দি, তুমিও? আহা, কাঁদিস না ছোট। আসলে আপেলটা এতটাই ভালো খেতে ছিল যে খেতে খেতে সবটাই খাওয়া হয়ে গেছে। আচ্ছা, তুই এক কাজ কর, ওখানে গিয়ে দেখ আপেলের খোসা আর বোঁটাটা পড়ে আছে, তুই ওটাই খা। কপালে থাকলে ওতেই তোর সোনার টুকরো ছেলে হবে। ছোট রানী মনের দুঃখে কাঁদতে কাঁদতে তাই খেলো। খোসা খেয়ে ওর ছেলে হবে না ছাই হবে? হ্যাঁ, যদি হয়েও থাকে তবে বাঁদর হবে। আরে চুপ চুপ, ও শুনতে পাবে যে। ছোট রানী সবার সব কথাই শুনল, কিন্তু কোনো উত্তর না দিয়ে কাঁদতে কাঁদতে সেখান দিয়ে চলে গেল। তারপর 10 মাস পর রাজার ঘরে আনন্দের জোয়ার আসে। বড় মেজ সেজ আর 9 রানীর কোল আলো করে 4 রাজকুমার জন্ম নিল। কিন্তু এত সুখের মধ্যেও একটা দুঃখজনক ঘটনা ঘটল। কারণ ছোট রানীর গর্ভ থেকে সত্যি সত্যি জন্ম নিল এক বাঁদর বাচ্চা। তাই না শুনে রাজা রেগে আগুন হয়ে গেলেন।
কি? এখনই ওই ছোট রানী আর তার ওই বাচ্চাকে এই প্রাসাদ থেকে বার করে দাও। আমি ওদের মুখও দর্শন করতে চাই না। রাজার এই আদেশ শুনে রানী ভীষণ দুঃখ পেলেন, কিন্তু মুখে বললেন, মহারাজ যদি এই আদেশই দিয়ে থাকেন তাহলে তাই হবে। আমার গর্ভ থেকে যে জন্ম নিয়েছে সে বাঁদর হোক বা মানুষ, সে আমার সন্তান, তাকে আমি অবহেলা করতে পারবো না। তবে আশা করি মহারাজ একদিন নিশ্চয়ই ওনার ভুল বুঝতে পারবেন। এই বলে তিনি সেই বাঁদর রাজপুত্রকে নিয়ে রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে গেলেন। তারপর রাজ্যের একেবারে সেই সীমান্তে এসে এক কুঁড়ে ঘর বেঁধে বাস করতে লাগলেন। এদিকে রানী যত্নে মাতৃস্নেহে নিজের সন্তানকে বড় করতে লাগলেন। আদর করে তার নাম রাখলেন বানু। দেখতে দেখতে সেই বানুও বড় হয়ে গেল। বাবা বানু, এদিকে শুনে যা একবার। কি মা? বাড়িতে একটুও জল নেই, যা নদী থেকে এক ঘড়া জল নিয়ে আয়। ঠিক আছে মা, এক্ষুনি যাচ্ছি। এই কথা বলে বানু গেল জঙ্গলের ভিতরে নদী থেকে জল আনতে। সেখানে গিয়ে দেখল 4 রাজকুমার সৈন্য সামন্ত নিয়ে শিকার করতে বেরিয়েছে। বর্দা, হরিণটাকে কিন্তু মারতেই হবে। চুপ, কথা বলো না, নিশানা ভুল হয়ে যাবে। ইয়াহু! দাঁড়াও, তীর চালিও না। তোমাদের কোনো অধিকার নেই বনের প্রাণীকে মারার। তোমরা এখান থেকে চলে যাও। এটা কে রে? বাদর আবার কথা বলছে। হ্যাঁ, তাই তো দেখছি। বর্দা, এটাকে প্রাসাদে নিয়ে যাই না, আমরা পুষবো। ঠিক আছে সিপাই, এই বাঁদরটাকে ভালো করে বাঁধো যাতে পালাতে না পারে। তারপর রাজপ্রাসাদে নিয়ে এসো। আমাকে দয়া করে ছেড়ে দাও। আমার মা আমার জন্য বাড়িতে অপেক্ষা করছে। দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেল, এখনো বানু আমার বাড়ি ফিরল না। ছেলেটা কোথায় গেল গো ভগবান? এদিকে বানুকে নিয়ে রাজকুমাররা রাজপ্রাসাদ ফিরতেই চারিদিকে কথা চাউর হয়ে যায় যে রাজকুমাররা এক কথা বলা বাঁদর এনেছে। তাই কারুর আর কিছু বুঝতে অসুবিধা থাকে না এই বাঁদর আসলে কে। তারা বলা বলি করতে থাকে,
আরে, এই তো সেই ছোট রানীর বাঁদর ছেলে, আমাদের ছোট রাজপুত্র, যার জন্য রানীকে রাজপ্রাসাদ থেকে বার করে দেওয়া হয়েছিল। হুঁ, রাজপুত্র না ছাই, বাঁদর কখনো রাজপুত্র হয় শুনেছ? দাস দাসীদের এমন কথা শুনে চার রাজপুত্র তো অবাক হয়ে যায়। আর তাদের থেকেও বেশি অবাক হয় বানু। সে মনে মনে বলে, আমার মা রানী আর আমি রাজপুত্র। ছ্যা ছ্যা ছ্যা, শেষে বাদর কিনা আমাদের ভাই। এ লজ্জা আর রাখবো কোথায়? একে এখনই এখান থেকে বার করে দাও। হ্যাঁ, সেটাই ভালো হবে। সিপাই, কাল সকালেই একে জঙ্গলে ছেড়ে এসো। কিন্তু সেই রাতেই এক কাণ্ড ঘটে যায়। রাজবাড়িতে আগুন লেগে যায়, চারিদিকে ছোটাছুটি পড়ে যায়, যে যার প্রাণ বাঁচাতে ব্যস্ত। কিন্তু বানুর হাত পা বাঁধা। সে দাঁত দিয়ে কোনো মতে বাঁধন ছাড়িয়ে বাইরে এসে পৌঁছায়। কিন্তু সেখানে এসে সে শুনতে পায় সবাই বলা বলি করছে, মহারাজকে বাঁচাও, আরে মহারাজকে বাঁচাও। মহারাজের ঘরে যাওয়ার সব রাস্তা বন্ধ, চারিদিকে আগুন ছড়িয়ে পড়েছে। তাহলে কি উপায়? মহারাজকে কে বাঁচাবে? এদিকে রাজকুমাররা নিজের প্রাণ নিয়ে অস্থির। কেউ সাহস দেখালো না উপরে যাওয়ার জন্য। আমি পারবো না, মেজো, তুই যা। হ্যাঁ, আমার প্রাণটা যায় আর কি। সেজো, তুই যা। ও বাবা, কি আগুন, কি ধোঁয়া, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ও মা, কোথায় তুমি? আমি বাঁচাবো। আমাকে তিনি পুত্র হিসাবে মানতে না পারেন, কিন্তু তিনি আমার পিতা। তাই নিজের পিতৃদেবকে বিপদ থেকে বাঁচিয়ে আনা আমার কর্তব্য। বাঁচাও, বাঁচাও! মহারাজ, আমার ল্যাজটা ধরুন, আমি আপনাকে এখান থেকে বার করে নিয়ে যাব। কে তুমি যে নিজের জীবন বাজি রেখে আমায় বাঁচালে? আমি সেই অভাগী ছোট রানীর পুত্র বানু, যে মানুষ রূপে জন্ম নেয়নি বলে আপনি তাকে অস্বীকার করেছিলেন। কিন্তু শত হোক, আপনি আমার পিতা, তাই নিজের জীবন থাকতে আপনার বিপদ কিভাবে হতে দিই? আমাকে ক্ষমা করে দাও বানু, আমি অন্যায় করেছি। কিছু বিবেচনা না করেই নিজের সন্তান আর রানীকে এত বড় শাস্তি দিয়েছি। জি জি মহারাজ, এ আপনি কি বলছেন? নিজের পিতার মুখ থেকে এমন কথা শোনাও তো পাপ। তবে তাই যদি হয়, তাহলে একবার পিতা বলে ডাকো বানু। পিতা। আজ আপনাদেরকে একটা খুব আনন্দের কথা বলতে চাই। এ হলো আমার রাজ্যের ছোট রাজকুমার, যার শুধুমাত্র বাইরের রূপের কারণে তার জন্মের সঙ্গে সঙ্গেই আমি তাকে এবং তার মা ছোট রানীকে ত্যায্য করেছিলাম।
কিন্তু বিপদের সময় আমার বাকি 4 পুত্র এগিয়ে না এলেও আমার এই পুত্র নিজের জীবনকে বাজি রেখে আমাকে বাঁচিয়েছে। সেই সঙ্গে আমার চোখও খুলে দিয়েছে যে আমি কত বড় অপরাধী ছিলাম। কিন্তু এই অপরাধ আমি আর বেশি দিন বইতে পারবো না। তাই আমি আমার ছোট রানী আর তার পুত্রকে সসম্মানে রাজ্যে ফিরিয়ে আনতে চাই। ধন্য বানু, ধন্য তুমি, ধন্য ধন্য বানু, ধন্য তুমি, ধন্য। এরপর রাজা রথ পাঠিয়ে ঢোল বাজিয়ে আর নিজে গিয়ে ছোট রানীকে রাজপ্রাসাদে নিয়ে এলেন। আর বানু মহা আনন্দে রাজপ্রাসাদের এলাহি ঘরে বিছানায় শুয়ে শুয়ে কলা খেতে লাগলো। না, রাজপ্রাসাদের বিছানায় শুয়ে শুয়ে কলা খেতে আর ভালো লাগছে না। আগে কি সুন্দর জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াতাম। যাই, দাদাদের সঙ্গে একটু দেখা করে আসি। এই যে দাদারা, আমি তোমাদেরকেই খুঁজছিলাম। বলছি, আমাকেও একটু তোমাদের সঙ্গে তলোয়ার খেলা শেখাও না। দাদা? কে তোর দাদা শুনি? কেন, তোমরা? আমরা তো সব একই পিতারই পুত্র। হ্যাঁ, সেই ঢং দেখে আর পারি না। তোর মতো একটা বাঁদরকে আমাদের ভাই ভাবতে বয়ে গিয়েছে। আমাদের চোখের সামনে থেকে এখনই দূর হয়ে যা। কি হয়েছে বানু? কিছু না মা, আমার এখানে আর ভালো লাগছে না। চলো না জঙ্গলে ফিরে যাই। আমরা না ওখানেই ভালো ছিলাম। ওমা, সে কি কথা বাবা বানু? আমরা এতদিন পর সুখের মুখ দেখলাম, আর তুই কি না বলছিস? মা, আমি জঙ্গলেই সুখী ছিলাম। বনের জীবজন্তুরা আমার বন্ধু ছিল। আর এখানে তো কেউ আমার সঙ্গে কথাই বলে না। ও আচ্ছা, এবার বুঝলাম। মন খারাপ করিস না, দেখবি একদিন মহারাজের মতন সবাই তোকে মেনে নেবে। শুধু একটু অপেক্ষা কর বাবা। ঠিক আছে মা। মহারাজ, আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ ছোট রানী, বলো। মহারাজ, আমার মনে হয় আপনি আমাদেরকে মেনে নিলেও বাকিরা বোধহয় আমার সন্তানকে মেনে নিতে পারেনি। এমন কথা কেন বলছো রানী? কারণ আজ সকালে বানু তার দাদাদের সঙ্গে কথা বলতে গেলে তারা বানুকে ভাই বলতে অস্বীকার করেছে। কে? এত বড় স্পর্ধা? দাঁড়াও, এখনই দেখাচ্ছি মজা। না মহারাজ, আপনি শান্ত হন। রাগের মাথায় এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যা নিয়ে আপনাকে পরে অনুতাপ করতে হয়। আপনি বরং ওদেরকে বুঝিয়ে বলুন, ওরা নিশ্চয়ই বুঝবে। আমাদেরকে ডেকেছেন মহারাজ? হ্যাঁ, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই। জি মহারাজ। আমি শুনেছি তোমরা নাকি বানুকে ভাই মানতে অস্বীকার করেছো। আসলে মহারাজ, ও তো বাঁদর। চুপ, একদম চুপ। যেখানে আমি তাকে সন্তান হিসাবে মেনে নিয়েছি, সেখানে কোন অধিকারে তোমরা ওকে ছোট করো? আমার রাজ্যে থাকতে হলে
সবাই মিলে মিশে থাকতে হবে। তাই আজ থেকে মাথায় ভালো করে ঢুকিয়ে নাও যে বানু তোমাদের ভাই, অন্যথায় আমাকে তোমাদের জন্য অন্য ব্যবস্থা নিতে হবে। জি জি মহারাজ, আমাদের আর ভুল হবে না। না। বর্দা, বানুর সাহস দেখেছো? হ্যাঁ, মহারাজের কাছে গিয়ে আবার আমাদের নামে নাকি নালিশ করা হয়েছে। আহ, তোমরা থামো। ওকে অন্যভাবে মজা দেখাতে হবে। তাহলে সবাই বুঝলে তো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। এ ভাই, ভাই। কে? ও দাদারা, হ্যাঁ রে ভাই, আমাদের ক্ষমা করে দে। আমরা তোর সঙ্গে বাজে ব্যবহার করেছি। এমা এমন কথা বলো না দাদা। ঠিক আছে, এখন আমাদের সঙ্গে রাজ্যের নগরটা ঘুরে দেখবি, চল। ঠিক আছে দাদা, তবে আমি এখনই মাকে একটু জানিয়ে আসছি। আরে তুই কি ছোট্ট সোনা নাকি যে সব কথা গিয়ে মাকে জানাবি? হ্যাঁ, এখন চল আমাদের সঙ্গে। তারপর 5 রাজপুত্র মিলে চলল রাজ্যের নগর ভ্রমণে। কিন্তু যাওয়ার আগে সেই কথা কাউকেই জানিয়ে গেল না। এ কি দাদা, আমরা তো জঙ্গলে চলে এলাম। তোমরা যে বলেছিলে আমাকে নগর দেখাবে। উফ, চুপচাপ বস, বেশি কথা বলিস না। বানু, এখানে নাম। এখানে? হ্যাঁ, এখানে। এটা আমরা কোথায় এলাম দাদা? এদিককার জঙ্গল তো আমি চিনি না। এ তো আমাদের রাজ্য থেকেও অনেক দূর। হ্যাঁ, মনে হচ্ছে আমরা রাস্তা ভুল করেছি। এক কাজ কর বানু, তুই এখানে একটু দাঁড়া, আমরা একটু চারিদিকটা দেখে আসি। কিন্তু এখন দেখ কেমন লাগে। এবার ওকে বাঘে ছিঁড়ে খাবে। এ কি, সন্ধে হয়ে এলো, এখনো দাদারা কেন এলো না? ওদের কোনো বিপদ হলো না তো? ও বাবা, এই জঙ্গলে যে বাঘ আছে! না, আমার আর এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। আমি বরং ওদেরকে খুঁজতে যাই। এতক্ষণে বোধহয় ওই বাদরটাকে বাঘে চিবিয়ে খেয়ে ফেলেছে। হ্যাঁ, তোমার বুদ্ধির জবাব নেই বর্দা। কিন্তু ভোর হতেই আমাদেরকে চুপি চুপি রাজপ্রাসাদে ফিরে যেতে হবে। ব্যাপারটা কাউকে জানতে দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, কারণ মহারাজের কানে কথাটা গেলে আমাদের গর্দান নেবেন। আচ্ছা, তাহলে আমাকে মারার ষড়যন্ত্র করেছিল এরা?
এখনই যে যার তলোয়ার বার করো। আমার যে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ও দাদা গো, এবার কি হবে? ইয়াহু! তোমরা ভয় পেও না, এখনই আমার পিছনে এসে দাঁড়াও। আমি জানি এই জঙ্গলে তোমরা আমাকে এনেছিলে বাঘের খাবার বানানোর জন্য, কিন্তু এখানে এসে তোমরা নিজেরাই বাঘের শিকার হতে যাচ্ছিলে। আমাদেরকে শেষবারের মতো ক্ষমা করে দাও বানু। বিশ্বাস করো, আমরা আর এরকম কোনো দিন করব না। যারা ভাই বলে ডেকে প্রাণ নিতে চায় তাদেরকে আবার বিশ্বাস? ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে তোমাদের মতন মানুষ না বানিয়ে বানর বানানোর জন্য। যাই হোক, আমি রাজপ্রাসাদে ফিরে মহারাজকে সব কথাই জানাবো। দয়া করে মহারাজকে কিছু বলো না। হ্যাঁ, আমরা আমাদের কর্মের জন্য লজ্জিত বানু। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আর এও বুঝেছি যে আজ তোমার জন্যই আমরা প্রাণে বেঁচেছি। আমাদেরকে ক্ষমা করো বানু। ঠিক আছে, ক্ষমা আমি করতে পারি, তবে একটা শর্তে। যদি আমাকে তোমরা সত্যি সত্যি মন থেকে ভাই বলে মানতে পারো। ভাই, দাদা, তাহলে চলো 5 ভাই মিলে এবার রাজপ্রাসাদে ফেরা যাক। বনের পশু করবে শিকার, এটাই ওদের ধর্ম। তা বলে তুমি মারবে ওদের? করো না এমন অপকর্ম। ওফ, ঘোড়া ছুটিয়ে আজ যা মজা হলো না, কি বলো ভাই বানু? হ্যাঁ দাদা, আমি ভীষণ মজা পেয়েছি। কিন্তু ছোটদা, তোমার কেমন লাগলো বলো ঘোড়া থেকে পড়ে গিয়ে? এই, তোমরা চুপ করবে? ইস, সেই কথা ভাবলে আমার ভীষণ লজ্জা করছে। রাজপুত্রদের জয় হোক। কি হয়েছে বলো। মহারাজ আপনাদেরকে ডেকে পাঠিয়েছেন। ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। জি রাজপুত্র। কি হয়েছে বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমিও। এ বানু, সত্যি করে বলো তো, তুমি মহারাজকে জঙ্গলের ঘটনা সব বলে দাওনি তো? বিশ্বাস করো দাদারা, আমি কিছু বলিনি। সবাই থামো। একবার মহারাজের কাছে চলো, তাহলেই বোঝা যাবে। আমাদেরকে ডেকেছিলেন মহারাজ? এই তো, তোমরা সব চলে এসেছো। বাহ বাহ, তোমাদেরকে একসঙ্গে দেখে আমার খুব ভালো লাগছে। তা তোমাদেরকে আমি কিছু বলতে চাই। কি মহারাজ? দেখো, তোমাদের সকলেরই বিয়ের বয়স হয়েছে, তাই আমি ভাবছিলাম শুভ কাজে আর দেরি না করে উপযুক্ত পাত্রী খুঁজে তোমাদের বিয়েটা দিয়েই দিই। কি বলো তোমরা? মহারাজ, আপনি যেটা ভালো বুঝবেন। হ্যাঁ, তাই জন্যই আমি তোমাদের সুন্দরগড় রাজ্যে পাঠাতে চাই। শুনেছি সেই রাজ্যের রাজা সুন্দর প্রসাদের বিবাহযোগ্যা কন্যারা আছে।
আশা করি সেখানে গিয়ে তোমরা তোমাদের সঠিক সাথীকে নির্বাচন করতে পারবে। কিন্তু বানু, তুমি... মহারাজ, কিছু যদি মনে না করেন তাহলে ভাইও আমাদের সাথে চলুক না। ওর ঘোরাফেরাও হবে, আর ভগবানের ইচ্ছা থাকলে ও ওর মনের সাথীকেও পেয়ে যেতে পারে। ঠিক আছে, তবে তোমরা যখন চাইছো তাই হোক। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ দাদারা। তোমরা সবাই যাওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ দাদা। এ কি বানু ভাই, তুমি এখনো তৈরি হওনি? তোমার ঘোড়া তলোয়ার কোথায়? না মানে, ঠিক আছে দাদা, আমি এখনই আসছি। এই লেজুরটাকে সঙ্গে নিয়ে যাওয়ার কি খুব দরকার ছিল সেজদা? চুপ কর, যেটা বুঝিস না সে ব্যাপারে কথা বলিস না। আমি চাই ও ওখানে গিয়ে অপমানিত হোক। তার মানে তোমরাও ওকে এখনো তাহলে মেনে নিতে পারোনি? না, কখনোই না। সেদিন শুধু ক্ষমা চেয়েছিলাম মহারাজ ব্যাপারটা জানলে গর্দান যাওয়ার ভয়। ঠিক বলেছ, কিন্তু এইবার আর অত কাঁচা খেলা খেলবো না। এই যে দাদারা, আমি তৈরি। বাহ, তাহলে যাওয়া যাক। এই বলে তারা ঘোড়া ছুটিয়ে চলল সুন্দরগড় রাজ্যের দিকে। এদিকে সেই রাজ্যের রাজা সুন্দর প্রসাদেরও ছিল 5 রানী আর 5 মেয়ে। কিন্তু বড় রানীর ষড়যন্ত্রতে ছোট রানী আর তার মেয়ে থাকে প্রাসাদের পিছনের বাগানের কুঁড়ে ঘরে। ছোট রানীর মেয়ে দেখতে সবচেয়ে সুন্দরী হলেও রাজার কাছে বাকি রানীরা বলেছে যে সে হাবাগোবা, কালা, বোবা এবং বাঁদরের মতন দেখতে। তাই তার জন্মের পর থেকে রাজা তার মুখও দেখেনি। সেই জন্যই ছোট রানী আর তার মেয়ের দুঃখের শেষ নেই। মা, আমি কি কোনোদিনও রাজকুমারের মতো সুখ পাবো না? বাছা, সব কিছুরই একটা শেষ থাকে। আমাদেরও দুঃখের দিন খুব তাড়াতাড়ি শেষ হবে, তুই দেখিস। ওদিকে সুন্দরগড় পৌঁছে বাকি রাজপুত্রদের সম্মান জানিয়ে সিংহ দরজা খুলে দিলেও বানুকে কিছুতেই ঢুকতে দিল না। সে বাঁদর বলে তাকে অপমান করে তাড়িয়ে দিল। আর রাজকুমাররা যেহেতু এটাই চাইতো, তাই তারা কোনো প্রতিবাদ করল না। উল্টে আরো মজা দেখার জন্য বলল, বানু, তোমাকে যে করেই হোক প্রাসাদে ঢুকতেই হবে। তুমি বরং পিছনের দিক দিয়ে এসো। আমরা তোমার জন্য অপেক্ষা করব ভাই। ঠিক আছে, আমি তাহলে প্রাসাদের পিছন দিকের পাঁচিল টপকে ভিতরে ঢোকার চেষ্টা করি। বলি, ও ছোট, ও মালা কার গলায় দিবি শুনি? তোকে আবার কে বিয়ে করবে লো? ঠিক বলেছিস দিদি। জানিস ছোট, ভিন রাজ্য থেকে 4 রাজপুত্র এসেছে আমাদেরকে বিয়ে করবে বলে। ও আর শুনে কি করবে বল? ওর জন্য তো আর কেউ আসবে না।
তুই বরং এই মালা এই জঙ্গলের কোনো ইঁদুর বাদরেরই গলায় দিস। অমন করে বলছো কেন দিদি? তোমরা সুখী হও আমি সব সময় চাই, কিন্তু দয়া করে আমাকে এমন অভিশাপ দিও না। ঠিক এই সময়ই বানু পাঁচিল টপকে বাগানে পড়ায় সবাই ভয় পেয়ে গেল, আর ভয়তে ছোট রাজকুমারের হাতের মালা উড়ে গিয়ে পড়ল বানুর গলায়। তুই সত্যি সত্যি বাঁদরকেই বিয়ে করলি রে মুখপুরি? না, আমি ইচ্ছা করে করিনি, এটা কোনো বিয়ে নয়। তুই চুপ কর, কারুর গলায় মালা দেওয়াই মানে বিয়ে। চল তোরা এখনই মহারাজকে গিয়ে কথাটা জানাতে হবে। তারপর দেখতে দেখতে কথাটা রাষ্ট্র হয়ে গেল যে ছোট রাজকুমারী বাঁদরকে বিয়ে করেছে। আর এই কথা শুনে চার রাজপুত্রর আর কিছুই বুঝতে বাকি রইল না। তাদের আগে বানুর বিয়ে হয়েছে শুনে প্রথমে রেগে গেলেও পরে বানুর বউ কালা বোবা আর দেখতে বিচ্ছিরি শুনে মনে শান্তি পেল। কিন্তু তারাও আর দেরি না করে সেই রাজকুমারীর মুখ না দেখেই চটপট বিয়ে করে নিল আর রাজ্যে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলো। রাজা সুন্দরপ্রসাদ তাদেরকে একটা বিশাল ময়ূরপঙ্খী নৌকা দিল। তারপর তারা বিদায় জানিয়ে নৌকায় গিয়ে বসল। আর বানুর জন্য অপেক্ষা করতে লাগলো। এদিকে বাঁদরের সাথে মেয়ের বিয়ে হয়েছে শুনে ছোট রানী তো কেঁদে ভাসায়। মা, আপনাকে একটা কথা বলি। আমি দেখতে বাঁদর হলেও আমি একজন রাজপুত্র, তাই আপনার মেয়েকে আমি যথাযথ মর্যাদা দেব। আপনি আর কাঁদবেন না, এবার আমাদের হাসি মুখে বিদায় দিন। আমার দাদারা যে অপেক্ষা করছে। বাবা, আমি জানতাম না যে তুমি রাজপুত্র। আসলে আমার মেয়েটা রাজকুমারী হয়ে জন্ম নিলেও কোনোদিন সে রাজ সুখ পায়নি, তাই তাকে তুমি খুশি রেখো। তোমরা ভালো থেকো। তারপর তাদেরকে বিদায় জানিয়ে বানু বউ নিয়ে গিয়ে নৌকায় উঠল আর নৌকা চলতে শুরু করলো। কিন্তু বানুর বউয়ের রূপ দেখে সবাইয়ের চক্ষু স্থির। চার রাজকুমার রাগে ফুঁসতে লাগলো, তাই তারা আবার বানুকে মারার ষড়যন্ত্র করলো। তারপর যখন রাত নামলো, বর্দা, বানু ঘুমিয়ে পড়েছে, এই সুযোগ। চল। উনি তো মারা যাবেন। যতই হোক উনি আমার স্বামী, ওনাকে বাঁচাতেই হবে।
এসো এসো, আজ আমি খুব খুশি, আমি ধন্য হলাম। কিন্তু আমার ছোট রাজপুত্র বানু কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। মহারাজ, বানু আর নেই। আসার সময় সে সমুদ্রের জলে পড়ে যায়। আমরা অনেক চেষ্টা করি, কিন্তু বাঁচাতে পারি না। মহারাজ, না, আপনি কাঁদবেন না, আমি এখানে মহারাজ। আমার স্ত্রী সবার সেরা বলে দাদারা হিংসার চোটে চক্রান্ত করে আমার হাত পা বেঁধে ঘুমন্ত অবস্থায় জলে ফেলে দেয়। কিন্তু আমার স্ত্রীর বুদ্ধির জোরেই আজ আমি বেঁচে ফিরেছি। আর আপনাকে আজ বলতে বাধ্য হচ্ছি যে এর আগেও ওরা আমাকে প্রাণে মারার চেষ্টা করেছে। কি এত বড় স্পর্ধা! সিপাই, এখনই এই 4 রাজকুমারের গর্দান নাও। মহারাজ, এনাদের ক্ষমা করুন। আমরা সদ্য বিবাহিতা, আমাদের সিঁদুরের মর্যাদা দিন। ঠিক আছে, তবে এই 4 রাজপুত্রকে এখনই কারাগারে বন্দী করো। আমার ভাবতে ঘেন্না লাগছে যে এরা আমার ছেলে। তখনই সিপাহীরা এসে 4 রাজপুত্রকে বন্দী বানিয়ে নিয়ে যায়। তারপর রাজা আর রানী বানুকে ফিরে পেয়ে আর তার লক্ষ্মী প্রতিমার মতন বউকে দেখে আনন্দে আটখানা হয়ে যায়। সারা রাজ্যে খুশির হাওয়া ছড়িয়ে পড়ে। ওমা বানু, আমার পুত্রবধূ তো রূপে গুণে একেবারে দেবীর মতন। কিন্তু মা, আমার ছেলেটা ওরকম বলে ওকে যেন অবহেলা করো না। না মা, সে কথা মনেও আনবেন না। উনি যেমনই হন না কেন, উনিই আমার স্বামী। আজ ওনার দৌলতেই আমি যোগ্য রাজকুমারীর মতো সম্মান পেয়েছি। আর যার জন্য এত কিছু, তাকেই করব অবহেলা? প্রাণ থাকতে না। বাহ, আমি মুগ্ধ। তুমি শুধু রূপে গুণে না, মনের দিক থেকেও অনেক বড়। আমি আশীর্বাদ করি মা, তুমি রাজরানী হও। এরপর এইভাবেই দিন কাটতে লাগলো। কিন্তু ছোট রানীর ঘরে আনন্দের জোয়ার দেখে বাকি রানীরা হিংসায় জ্বলে মরে। তারা খালি ভাবতে থাকে কিভাবে প্রতিশোধ নেবে। বড়দি, দেখলে বউকে নিয়ে কি ন্যাকামিটাই না করছে ছোট। হ্যাঁ, রাত দিন তো সেটাই দেখছি। আর এদিকে আমাদের সোনার টুকরো ছেলেগুলো কারাগারে পড়ছে। হ্যাঁ, আমাদেরকে একটা কিছু করতেই হবে। শোন তবে। তখন বড় রানী বাকি রানীদের সঙ্গে মিলে চক্রান্ত করে একদিন রাজার খাবারের সঙ্গে শিকড় মিশিয়ে দিল। আর সেই খাবার খেয়ে রাজা হয়ে গেলেন অসুস্থ। এতটাই অসুস্থ যে একেবারে বিছানা শয্যা নিলেন। তারপর দুষ্টু রানীরা ছোট রানীকে সরিয়ে দিয়ে নিজেরাই রাজার সেবা করতে লাগলো। মহারাজ, আপনি কি এখন সুস্থ অনুভব করছেন? হ্যাঁ রানী, তোমাদের সেবায় আমি সত্যি সুস্থ অনুভব করছি। আমাদের দ্বারা যদি আপনি সত্যি উপকৃত হন, তাহলে আমাদের একটা আবদার আপনাকে রাখতেই হবে। কি চাও রানী? আমি তোমাদের যে কোনো ইচ্ছা পূরণ করব। মহারাজ, আপনার তো বয়স হয়েছে, এই আছে নেই নেই, তাই বলছিলাম রাজপুত্রদেরকে মাফ করে কারাগার থেকে মুক্ত করুন আর বড় রাজপুত্রের হাতে রাজ্যভার দিয়ে দিন।
মহারাজা, আমার ছেলে কম কিসে শুনি যে রাজ্যভার তোমার ছেলের হাতে যাবে? কারণ ও বড় বলে? তুমি বোধহয় ভুলে যাচ্ছ বর্দি, সাধুর আশীর্বাদে ওরা সবাই একসাথেই জন্মেছে। কেউ কারোর থেকে ছোট বড় না। রাজ্যের উপর তোমার ছেলের যা অধিকার আছে, ঠিক তেমনি আমার ছেলেরও। হ্যাঁ, সবাই দেখি অধিকার ফলাচ্ছে, তা আমার ছেলেটা বানের জলে ভেসে এসেছে বুঝি? আহ, তোমরা চুপ করবে? আমি তোমাদের কথা রাখতে রাজপুত্রদের কারাগার থেকে মুক্ত করব তা ঠিক, কিন্তু এ রাজ্যের ভবিষ্যৎ রাজা কে হবে তার জন্য হবে যোগ্যতার পরীক্ষা। সেই পরীক্ষায় যে যোগ্য প্রমাণ হবে সেই পাবে রাজ্যভার। আর যেহেতু ওরা সবাই এক বয়সী, তাই জেনে রেখো আমার ছোট রাজপুত্র এই পরীক্ষা থেকে বাদ যাবে না। হ্যাঁ। তারপর মহারাজা বাকি 4 ছেলেকে কারাগার থেকে মুক্তি দিলেন, আর বানুর সঙ্গে তাদেরকেও নিজের ঘরে ডেকে পাঠালেন। শোনো রাজপুত্ররা, আমার খুব কঠিন অসুখ। বৈদ্যমশাই বলেছেন যদি কেউ আকাশকুসুম ফুল আমার জন্য এনে দিতে পারে তবে তা খেয়েই আমি সুস্থ হব। সেই ফুলের রং আকাশের মতো, আর মধ্যিখানটা ডিমের কুসুমের মতন। আমি ঠিক করেছি তোমাদের মধ্যে এই ফুল যে আমার জন্য আনতে পারবে তাকেই আমি রাজ্যভার দেব। আমি আনবো। আমি। আরে রাজ্য আমি পাবো। মহারাজ, আপনাকে একটা কথা বলতে চাই। কি বানু? মহারাজ, রাজ্যের উপর আমার কোনো লোভ নেই, তাই আমি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইছিলাম না। কিন্তু আপনাকে সুস্থ করার জন্য আমি সেই ফুল খুঁজতে যেতে চাই। আশীর্বাদ করুন আমি যেন সফল হই। বানু, তোমার মতন পুত্রের জন্মদাতা হয়ে আজ আমি ধন্য। আশীর্বাদ করলাম বাবা, তুমি যেন রাজাধিরাজ হতে পারো। তারপর আলাদা আলাদা রাস্তা ধরে 5 রাজপুত্র বেরিয়ে পড়ল সেই ফুলের খোঁজে। নদী, নালা, সাগর, পর্বত কোথাও খোঁজা বাকি রাখল না। অবশেষে তারা সবাই একই জায়গায় মিলিত হলো, কিন্তু বানুর কথা কেউ বলতে পারল না। ও, তোমরা বুঝি এখনো সেই ফুলটা পাওনি? তা তোমার হাতেও তো দেখছি না বাপু। এখানে তো কেউই সেই ফুল পায়নি বলে মনে হচ্ছে, কিন্তু সেই বাঁদরটা কোথায়? ও সেই ফুলের খোঁজ পেয়ে যায়নি তো? আমিও তাই ভাবছি। আর সেটা হলেই আমাদের লজ্জার শেষ থাকবে না। ওকে রাজা হিসাবে দেখার থেকে আমার মরে যাওয়া ভালো। ঠিক বলেছ বড়দা, তার থেকে আমাদের মধ্যে কেউ রাজা হলেও আমি মানতে রাজি আছি। আমিও। তাই চলো ওকে খুঁজি। ওর কাছ থেকে ফুলটা ছিনিয়ে নিয়ে আমরা মহারাজের কাছে নিয়ে যাব। তাহলে আর দেরি কেন, যাওয়া যাক। এই বলে সেই 4 রাজপুত্র ঘোড়া ছুটিয়ে চলল বানুর খোঁজে। এদিকে বানু যেহেতু বনের প্রাণী, আর সে বাকি বনের প্রাণীদেরও ভালোবাসে, তাই তারা সবাই মিলে বানুকে সাহায্য করে ফুল খুঁজতে। আর শেষমেশ সে এক পাহাড়ি ঝর্ণার পাশে সেই আকাশ কুসুম ফুল খুঁজে পায়। বাহ, কি
অপূর্ব সুন্দর এই ফুল! না, এবার চটপট নিয়ে রাজপ্রাসাদে ফিরতে হবে। মহারাজ নিশ্চয়ই খুব কষ্টে আছেন। কিন্তু ঠিক তখনই বানর খোঁজ করতে করতে বাকি রাজকুমাররাও সেখানে এসে হাজির হয়। এই বানু, তুই ওই ফুল স্পর্শ করবি না, ওটা আমার। ওটা পেলেই আমি রাজা হব। না না, ওটা আমার। আমি রাজা হতে চাই। দেখো দাদারা, আমার রাজা হওয়ার কোনো শখ নেই। আমি শুধু মহারাজকে সুস্থ করতে চাই। তাই তোমাদের মধ্যে যে ফুল চাও সেই নাও, কিন্তু তাড়াতাড়ি রাজপ্রাসাদে ফিরে যাও। মহারাজ খুব কষ্ট পাচ্ছেন। এরপর সেই 4 রাজকুমারের মধ্যে মারপিট লেগে গেল, কারণ তারা সবাই সেই ফুল চায়। আর তখন সবাইকে অবাক করে দিয়ে সেই ফুল হঠাৎ বলে উঠল, তোমাদের মধ্যে যে আমার প্রশ্নের উত্তর দিতে পারবে সেই আমাকে নিতে পারবে। আমি পারবো। কিন্তু মনে রেখো, উত্তর তোমাদের দিতেই হবে। সঠিক হলে আমি তোমার, আর না হলে আমার মতো ফুল হয়ে এখানে থাকতে হবে। ঠিক আছে, আমরা রাজি। তাহলে বলো তো, এমন কি জিনিস যা অমূল্য, যেটা কোনো মূল্য দিয়েই কেনা যায় না, কিন্তু যদি তুমি মন থেকে চাও তবে সেটা বিনামূল্যে পাবে? রাজপ্রাসাদ, যেটা বানাতে অনেক মূল্য লাগে, কিন্তু আমি জন্মসূত্রে পেয়েছি। আমার গলার হীরের হার, যেটা অমূল্য, কিন্তু মায়ের কাছে আমি চাইতেই পেয়েছি। আমার পক্ষীরাজ ঘোড়া, যেটা গোটা পৃথিবীতে একটাই আছে, তাই ওকে মূল্য দিয়ে মাপা যায় না, আর সেটা আমি চাইতেই মহারাজা আমাকে দিয়েছেন। আমার কিছু মাথায় আসছে না। বুঝলাম, কিন্তু হে বানর রাজপুত্র, তোমার উত্তর? তুমি কি আমায় নিতে চাও না? হে আকাশ কুসুম ফুল, আমি তোমায় নিতে চাই, কিন্তু এদের মতো রাজ্য পাওয়ার জন্য না, আমার অসুস্থ পিতার জন্য। যদি আমি উত্তর ভুল বলি তবে কিছু করার নেই, কিন্তু মনে করব আমি চেষ্টা করেছিলাম, হাত গুটিয়ে বসে থাকিনি। তাহলে উত্তর দাও। আমার মনে হয় উত্তরটা হলো সত্যিকারের ভালোবাসা। কিন্তু এমন উত্তরের কারণ? কারণ সত্যিকারের ভালোবাসাই হলো এমন একটা জিনিস যা পৃথিবীর সমস্ত জিনিসের বিনিময়েও কেনা যায় না, যেটা জোর খাটিয়ে আদায়ও করা যায় না, শুধু মন থেকে চাইলেই পাওয়া যায়। তোমার উত্তর একদম সঠিক। ধন, ঐশ্বর্য এসব তো ক্ষণস্থায়ী, শুধু ভালোবাসা চিরদিনের। আমাকে তুমি এবার নিয়ে যেতে পারো, আর বাকিরা এখানেই ফুল হয়ে থাকো। কথা শেষ হতেই দেখতে দেখতে বাকি রাজপুত্ররা 4টে আকাশকুসুম ফুলে পরিণত হয়ে গাছে ফুটে রইল। আর বানু আসল ফুল নিয়ে ঘোড়া ছোটালো রাজপ্রাসাদের দিকে। সেই ফুলের ওষুধ খেয়ে রাজা সুস্থ হলেন, আর তারপর রাজা তার কথা মতোই বানুকে রাজ্যের পরবর্তী উত্তরাধিকারী হিসাবে ঘোষণা করলেন। যারা বছরের পর বছর মনে হিংসা পুষে রাখে, যারা মনে করে ধন দৌলতের বাইরে আর কোনো জগৎ নেই, ভালোবাসা, বিশ্বাস, সততা এসব খুবই নগণ্য, তাদের পরিণতি আমার 4 দাদার মতোই হয়।